হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম পুরাতত্ত্ব স্টুডিওতে। তো আজকে আমরা আবারও উপস্থিত হলাম আপনাদের সাথে আয়ুর্বেদের চর্চা নিয়ে। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, আয়ুর্বেদ বৈদ্য, আয়ুর্বেদ ডক্টর। তো ওনার সাথে পরিচয় আমরা আগেও করে দিয়েছিলাম আপনাদেরকে, ওনার কথা আগেও শুনেছিলাম আমরা। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আসছি আমরা, যে ঋতুচর্যা। আমরা দিনচর্যা নিয়ে আলোচনা করেছিলাম আগে, এবার ঋতুচর্যা অর্থাৎ কোন ঋতুতে কেমন আচরণ হওয়া উচিত, কোন ঋতুতে কীরকম অভ্যাস হওয়া উচিত, কোন ঋতুতে কেমন খাদ্যাভ্যাস হওয়া উচিত, কোন ঋতুতে কেমন আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রায় কি পরিবর্তন আনা উচিত। বিশেষ করে এই যে একটা ঋতু সন্ধি সময় চলছে, শীতকাল আসতে চলেছে, অনেক রোগ ব্যাধি আসে এই সময়টায়, বা অনেক ঠান্ডার রোগ বিশেষ করে হয়তো এই সময়ে কিভাবে আমরা নিজেদের দেহের যত্ন নিতে পারি, কিভাবে রোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। কারণ ঠান্ডার সময় ঠান্ডা শীত লেগে গেল, সর্দি কফ লেগে গেল, জ্বর হয়ে গেল, সেবা করতে পারছি না, ভোজন করতে পারছি না, তাহলে কেমন হলো। তো তাই সেজন্য আমরা আজকে বিশেষ অনুরোধে প্রভু এসছেন আজকে আমাদেরকে ঋতুচর্যা বিষয়টি বোঝানোর জন্য। তো প্রভু, ঋতুচর্যা বিষয়টি সম্বন্ধে আপনি কি বললেন, এই বিষয়টি কি একটু আমাদেরকে একটু খুলে বলুন। হরে কৃষ্ণ, সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো ঋতুচর্যা ব্যাপারে বলা আছে আমাদের শাস্ত্রে যে ঋতুদ্বেষু এতৈস্তু বিধিবি বর্ততে নরহ দোষান ঋতু কৃতান নৈব লভতে চ কদাচন। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে বিভিন্ন ঋতুতে যে সমস্ত বিধি নিয়ম বিধি নিষেধগুলো আছে, সেইগুলো যে ব্যক্তি সুন্দরভাবে শাস্ত্রে এই বর্ণিত এই নিষেধ বিধিগুলো মেনে চলে, তার বিভিন্ন ঋতুতে ঠান্ডা গরমের প্রকোপে যে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হয়, সেইগুলো থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত থাকতে পারেন। এটা কোন গ্রন্থের? এটা আমাদের অষ্টাঙ্গ হৃদয়ে বলা আছে, সব জায়গাতে এই কথাটাই বলা আছে। ঋতু অনুযায়ী যদি আমাদের চালচলনগুলো হয়, আমাদের আহার বিহারগুলো হয়, তাহলে ওই ঋতুর যে প্রভাব, তার প্রভাবে যে রোগগুলোর প্রাদুর্ভাব হয়, সেগুলো থেকে আমরা অনেকাংশে বা পুরোপুরি মুক্ত থাকতে পারবো। তো সেইটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে ঋতু ক রকমের আছে, কোন সময়টা কোন মাসের কোন সময়টা কোন মানে করা উচিত, কোন দোষের প্রকোপ হয়, সেগুলো জানা উচিত আমাদের। তো দোষের প্রকোপ বলতে আমরা আগেও আলোচনা করেছি, আপনিও আপনার বিভিন্ন ভিডিওয়ে বলেছেন, বায়ু, পিত্ত এবং কফ তিনটি দোষের কথা বলা হয়েছে। তো আমাদের জানতে হবে যে বায়ু কোন সময়টায় শরীরে সঞ্চিত হচ্ছে, কোন সময়টায় প্রকোপিত হচ্ছে, বেড়ে যাচ্ছে, কোন সময়টা বায়ু সমন মানে একটা ব্যালেন্স স্টেটে থাকছে, পিত্ত কফ এই রোগের ক্ষেত্রে, এই দোষগুলোর ক্ষেত্রে। তো বায়ুর ক্ষেত্রে সঞ্চয়কাল, যেটা শরীরে সঞ্চয়ের কাল হচ্ছে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ, এবং বায়ু বাড়ে হচ্ছে বর্ষা ঋতুতে, বর্ষায় বায়ু বাড়ছে, ঠিক আছে। এবং সমন হয় শরৎ ঋতুতে। শরতে বায়ুকে নিষ্কাশন করা হয়, আমরা সেই আলোচনায় আসবো পরে, যাতে শরতে বায়ুর সমন হয়, একটা ব্যালেন্স স্টেটে আনা হয়। এরপরে পিত্তের হচ্ছে সঞ্চয়কাল হচ্ছে বর্ষাকাল, এবং পিত্ত প্রকোপিত হয় শরৎ ঋতুতে। আর পিত্তের যে সমন, সেটা হচ্ছে হেমন্তকালে, অর্থাৎ যে সময়টা এখন চলছে, ঠিক আছে। কফের আমরা সবাই জানি, শীতকালে কফ সঞ্চিত হয় আমাদের শরীরে আর বসন্তকালে কফ প্রকোপিত হয়, যেটা শীতকালের পরে যে ইয়েটা আসছে, অর্থাৎ মার্চ এপ্রিল, ওই সময়টায় কফ প্রকোপিত হয়। আর গ্রীষ্ম ঋতুতে কফ প্রশমিত থাকে। এই ব্যাপারটা জানতে আমাদের হবে, সেইটার বিচারে আমরা সেই অনুযায়ী আমাদের খাদ্যাভ্যাস বা সেই অনুযায়ী আমাদের ব্যাপারগুলো সংগঠিত করব। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে আমরা অন্যান্য ঋতুগুলি, আমি আপনাকে অনুরোধ করব অন্যান্য ঋতুগুলো যদি একটু বলুন, যে কোন ঋতুতে কি, আর বিশেষ করে যেহেতু শীত ঋতু আসছে, সেটা একটু বিস্তার করে। হেমন্ত ঋতু, হ্যাঁ, এরপরই চলে আসবে। তো আমাদের কাল সূর্যের গতিপথ এবং বাতাসের গতিপথ অনুযায়ী দুটো কাল আমরা জানি প্রত্যেকেই, উত্তরায়ণ বা আধান কাল এবং দক্ষিণায়ন বা বিসর্গকাল। ঠিক আছে। তো এই উত্তরায়ণে 3টে ঋতু থাকে, টোটাল 6টা ঋতুর মধ্যে উত্তরায়ণে 3টে ঋতু এবং দক্ষিণায়নে 3টে ঋতু। শিশির ঋতু যেটা শীতকাল, সেটা কিন্তু উত্তরায়ণের মধ্যে পড়ছে, জানুয়ারি ফেব্রুয়ারি। বসন্ত
মার্চ এপ্রিল, এবং গ্রীষ্ম হচ্ছে মে জুন মাস, এই সময়টা। আর দক্ষিণায়ন, যেটাকে বিসর্গকাল বলা হচ্ছে, সেই দক্ষিণায়নের শুরুতেই, মানে শুরু হচ্ছে বর্ষার দিয়ে জুলাই আগস্ট, এই সময়টা দক্ষিণায়ন শুরু হচ্ছে, বা যেটাকে বিসর্গকাল বলছি। আর শরৎ, যেটা সেপ্টেম্বর অক্টোবর জাস্ট আমরা পেরিয়ে এলাম, এবং তারপরে হচ্ছে হেমন্ত হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এই মাসটা। তো এইবার এই সময়ে আমাদের জানতে হবে যে কোন কোন, মানে আমাদের অগ্নিটা, এই যে খাদ্যাভ্যাসের কথা বলবো, অগ্নিটা কিরকম থাকে। আমরা আলোচনা শুরু করি, যেহেতু আপনি বললেন যে এটা একটা সিজন চেঞ্জের সময়, শীত আসতে চলেছে। এই যে প্রাক শীত, যে হেমন্ত ঋতু, এই হেমন্ত ঋতু এবং শিশির ঋতু অর্থাৎ শীতকাল, এই কমাস কিন্তু 4 মাস, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই 4 মাস কিন্তু আমাদের অগ্নিবল খুব তীক্ষ্ণ থাকে, খুব বেশি থাকে। তার ফলে যেটা দেখা যায়, অগ্নিবল আমাদের মানে পরিপাক হয় খুব তাড়াতাড়ি। দেখবেন শীতকালে সাধারণত মানুষ পেটের রোগে খুব একটা ভোগে না, পেটের সমস্যাগুলো আসে না। তো সেই অগ্নিবলটা তীব্র থাকে, তার কারণ হচ্ছে শীতজনিত কারণে সেই জঠরাগ্নি আমাদের যেটা থাকে, জঠরাগ্নি মানে অতটা প্রভাবিত, মানে হতে পারে না, তার তীক্ষ্ণ থাকে খুব, জঠরাগ্নির বলটা খুব তীক্ষ্ণ থাকে। তার ফলে যে খাবারটাই খাই, জঠরাগ্নি তীক্ষ্ণ থাকার ফলে আমাদের সেটা হজম হয়ে যায়, মানে খুব সহজেই হজম হয়। এই সময় কি হয়, এই হেমন্তকাল এবং শিশির ঋতুতে মানুষের কিন্তু বল, শরীরের যে বল, সেটাও বৃদ্ধি পায়। শুধু জঠরাগ্নির বলটাই বৃদ্ধি পায় তা না, শরীরের বলও বৃদ্ধি পায়। মানে খেতে ভালো হয়, এই মানে খাওয়া ভালো হয়, যতটাই খান। আমরা দেখি একটা প্রবাদ আছে বাংলায়, যে এই যাবো না যাবো, যদি যাও তবে শৌচে, খাবো না খাবো, খাও যদি পৌষে। মানে এই শীতকালে বলে খেলে হজম হয়ে যায়। খান, আপনার জঠরাগ্নিটা যেহেতু তীক্ষ্ণ থাকে, সেই জন্য খুব সহজে হজম হয়ে যায়। ঠিক আছে। তো এরপর কেন জঠরাগ্নিটা থাকছে, কারণ এই যে লোমকূপের দ্বারা মানে শীতের এটা সংবদ্ধ থাকে, তার ফলে জঠরাগ্নির উপর শীতের প্রভাবটা পড়ে না। ঠিক আছে। এবং তার ফলে জঠরাগ্নি প্রবল থাকে, এবং পাচনাগ্নি প্রবল থাকার ফলে আমাদের একটু অন্যান্য ঋতুর থেকে এই সময় আহারটা একটু বেশি পরিমাণে করা উচিত। আমরা যদি আহার এই সময় কম করি, তাহলে যেটা হবে, ওই পাচনাগ্নি খুব দৃঢ় থাকে, তো তখন কম আহার তাড়াতাড়ি হজম করে ফেলবে, তাড়াতাড়ি তার পরিপাক হয়ে যাবে। তার ফলে আমাদের শরীরে যে সপ্ত ধাতু আছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, তো এই ধাতুগুলোকে তখন পাক করতে থাকে। এত তীক্ষ্ণ থাকে জঠরাগ্নি, তখন মানে খাদ্য পাক হয়ে যাওয়ার পরই সে তো চুপচাপ বসে থাকবে না, তার কাজই হচ্ছে পাক করানো। তখন সে রস, রক্তাদি সপ্ত ধাতুকে পাক করতে থাকে, যেটা কিন্তু আমাদের ক্ষয়ের কারণ হয়, শরীরের ক্ষতির কারণ হয়। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই সময় বেশি খেতে মানেটা কি? এটার মানে কি আমি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেবো, নাকি আমি আগে যেমন 2 বার খাই এখন 3 বার খাবো, এরকম খাবার পরিমাণটা একটু, আমরা দ্বিকাল আহারের কথা যেহেতু বলছি, তার থেকে তো মানে সরে এলে দর্শকরা কনফিউজড হয়ে যাবে। দ্বিকাল আহারের কথাই বলা আছে, পরিমাণটা একটু আমরা বেশি খেতে পারি, প্রতিবারের পরিমাণটা একটু। শীতকালে জঠরাগ্নি পরিমাণের মধ্যে আবার যেটা বলছেন 4 ভাগের 2 ভাগ সলিড, অর্ধেক হচ্ছে 25% হচ্ছে লিকুইড। একটু বেশি খেলেও দেখা যাচ্ছে তীক্ষ্ণ জঠরাগ্নি থাকার ফলে সেটা হজম হয়ে যায়, এবং সেটা করা উচিত। এই কারণে, না হলেই বললাম, জঠরাগ্নি যেই তার খাদ্যদ্রব্য পাক হয়ে যাচ্ছে, সে তখন শরীরের অন্য ধাতুগুলোকে পাক করতে শুরু করে দেবে, যার ফলে শরীর কিন্তু যে বল বর্ধিত হয়, সেই বলটা কিন্তু কমে যাবে ইয়েতে। তো এই রস, রক্ত, মাংসাদি এই ধাতুগুলোকে পাক করার সুযোগ জঠরাগ্নিকে, পাচনাগ্নিকে দিলে চলবে না। এইটা একটা ব্যাপার। এই সময় আরেকটা যেটা থাকে, শীতকালীন রাত্রিটা দীর্ঘ হয়। এই যে এখন অলরেডি রাত্রিটা দীর্ঘ হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো রাত্রিটা দীর্ঘ হওয়ার ফলে কি হয়, মানুষের সকালে উঠে কিন্তু একটা ক্ষুধার বেগ অটোমেটিক একটু বেশি আসে। ঠিক আছে। তো দীর্ঘ রাত্রি, বিশেষ করে ভক্তরা যারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, কারণ তার ভক্তরা সাধারণত, আমরা আহারের কথাও বলেছি, সূর্যাস্তের পরেই খুব বেশি দেরি করা উচিত না, 3 ঘন্টার মধ্যে বলেছি। যদি ভক্তরা 3টা, 3:30 ঘুম থেকে 4টায় ঘুম থেকে উঠলে, যদি 9টার সময় প্রসাদ পেতে হয়, তাহলে যদি 4টায় ওঠেন, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 5 ঘন্টা। আর ভক্তদের আগের দিনের প্রসাদটাও দেখুন 5টা, 6টা বা 7টার মধ্যেই তারা মানে সূর্যাস্তের পরেই খেয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা দীর্ঘ গ্যাপ থাকছে। সকালে উঠে জপ করা, মঙ্গলারতি, গুরু পূজার নৃত্য, এগুলো প্রসাদ, তো তার ক্ষুধার ব্রেকটা এমনিই থাকবে দীর্ঘ একটা রাত কাটানোর পরে। তো তাতে কি হয়, মলমূত্রের বেগ তাড়াতাড়ি ত্যাগ করে, শৌচাদি কর্ম এগুলোতে করে আমাদের মানে অভ্যঙ্গ নেওয়ার কথা বলা হয়েছে। অভ্যঙ্গ, আচ্ছা, তেল মালিশ। হ্যাঁ,
কি তেল ব্যবহার করা হবে? বাতগ্ন তেল বলা আছে, বাতনাশক। বাতনাশক তেল আমাদের পাওয়া যায়, যেটা বলা তেল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। শাস্ত্রে বলা তেলের কথাই বলা আছে, আর দ্বিতীয় কোনো তেলের কথা আমরা পাই না। এটা কি তেল বলা তেলটা? বলা তেলটা একটা বলা বলে একটা থেকে হার্বসের থেকে তৈরি হয়, এটা অ্যাভেলেবেল, পাওয়া যায়। হ্যাঁ। কি ভাব পাওয়া যায়, কি নাম এটা? বলা তেল বলেই পাওয়া যায়, তোর বলে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো বলা তেল, এইটা না অন্য কোনো সরষের তেল বা তিল তেল ওগুলো কিছু দেওয়া যায় না? এটা বেস্ট বাতনাশক হিসেবে এই তেলের দ্বারা অভ্যঙ্গ করা উচিত, এবং সকালে এই তেলের দ্বারা অভ্যঙ্গ করার পর একটু মর্দন করা উচিত, মানে বেশ গা হাত পা টিপে দেওয়া উচিত। মানে সেটা কি অন্য কেউ টিপে দেবে না নিজেই করবে? কেউ টিপে দিলে ভালো হয়। এবার এখন টিপে দেওয়া মানে প্রফেশনাল যে প্রতিযোগিতার জন্য একটা অর্থ দাবি করবে, সেটা সম্ভব না হলে বাড়ির লোকেরাও কেউ করে দিতে পারে, নিজের না হলে নিজে অর্থাৎ পুরো শরীরটাতে তেল মালিশ করে অভ্যঙ্গ এবং তৈল মর্দন, তারপরে টেপা, সুন্দর করে মানে হাত পা। সেটা কখন করলে ভালো হয়? সকালবেলায়। সকালবেলায় এটা আহারের আগে না পরে? আহারের আগে সকালে আহারের আগে, স্নানের আগে। তো আমাদের যারা স্নান সকালে 4টার সময় স্নান করছে, সেটা কিছু করার নিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে না। তাহলে সকালে স্নান করে মঙ্গল আরতি করে দিন, মঙ্গল আরতি করে নিয়ে তারপরে গিয়ে আগে যে সময়টা ওই একটা সময় বের করে নিয়ে একটু করা উচিত। এটা এবার আয়ুর্বেদ শাস্ত্রের কথা বলা হয়েছে, আমাদের ভক্তদের রুটিনটা একটু তো অন্যরকম। সকালবেলা আগেই আমাদের স্নান মঙ্গল আরতি মানে করতে হয়। শাস্ত্রে যেটা বলা আছে, ভক্তদের সকালে দুবার স্নান হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, ওই সকাল 4টার সময় একটা স্নান, আবার 7টার আগে একবার স্নান করাটা ভক্তদের কাছে কিছু ব্যাপার নয়। এই অভ্যঙ্গ নেওয়ার পর, তারপরে মর্দনের পর। আচ্ছা, যদি বলা তেল, যেখানে যেমন আমাদের যারা অডিয়েন্স বিভিন্ন দেশ থেকে আছেন, সব জায়গায় হয়তো এটা অ্যাভেলেবেল নাও হতে পারে, তাহলে সরষের তেল করতে পারে, সরষের তেল দিয়ে ম্যাসাজ করা যেতে পারে, বা ভালো অলিভ অয়েল। এটা পুরো বডি, হোল বডি। কতক্ষণ হওয়া উচিত? মোটামুটি প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা ইয়েকে সময় দিয়ে অন্তত আধ ঘন্টা 35-40 মিনিট তো হলে ভালো হয়। 35-40 মিনিট ভালো করে ম্যাসাজ করে হাত, দুটো পা এবং বডি। অনেকে বলছেন যে ম্যাসাজ করে রোদে বসলে ভালো। আমরা আসছি, যেহেতু শীতকালের ব্যাপারটা আছে, রোদের একটা ভূমিকা তো থাকবে। রোদ তো সকাল শীতকালে একটা ভূমিকা থাকবে রোদের, সেই আলোচনায় আমরা পরে আসছি। তো তারপরে বলা হয়েছে গা হাত পা টেপানো হয়ে গেল, তারপরে ব্যায়ামের কথা বলা আছে, কিছু ব্যায়াম অভ্যঙ্গের পরে হচ্ছে ব্যায়াম। অভ্যঙ্গের পরে যখন আমাদের মাসেলগুলো, শরীরের মাংস পেশিগুলো বেশ একটা আরাম পেল অভ্যঙ্গ এবং মর্দনের পর, তারপরে ব্যায়াম করা উচিত। ব্যায়ামের পর মানে ওই যে তেলা রইল, একটা কষায় দ্রব্য, কষায় রসযুক্ত একটা দ্রব্য, যেরকম লোধ্র বলে একটা হার্বস পাওয়া যায়, শাস্ত্রে বলা আছে, সিম্প্লোকাস রেসিনোসা হচ্ছে তার সাইন্টিফিক নেম। সেই ইয়েটা দিয়ে মুছে ফেলতে হবে তেলের যে যেটা এতক্ষণ মালিশ টালিশ হলো, তারপরে সেটা একটা হার্বস, তার পাউডার ফর্মে নিয়ে সেটা ওই তেলের ওপরে সেটা ঘষে তেলের ইয়েটা শুকিয়ে দিতে হবে। তাহলে এখন প্র্যাকটিক্যালি আমাদের ভক্তরা যারা দেখছেন কিভাবে কি ওটাও লোধ্র একটু হলে আমাদের বড় বাজারে, কলকাতার ওখানে ড্রাই হার্বস সব রকমই পাওয়া যায়, অর্ডার দিলে ওখান থেকে। না আমাদের যেহেতু ঠিক আছে, লোধ্রটা আমরা যেটা কলকাতায় বাংলায় আছি, ওটা একটু যারা বাইরে আছেন সর্বত্র, তারা কি করতে পারে? তো অসুবিধা আছে কিছুই না, তাহলে শুকনো একটা কাপড় দিয়ে একটু মুছে নিলে, শুকনো কাপড় দিয়ে। আর যারা আছেন অ্যাভেলেবল, লোধ্র বললে পাওয়া যেতে পারে। বাংলাদেশ বা আমেরিকার বেশি দর্শক যারা আমাদের রেসপন্স করেন বা যারা আমাদের অনুষ্ঠান বেশি শোনেন, তাদের ক্ষেত্রে কিছু করার নেই, শুকনো বস্ত্র দিয়ে সেটা মুছে নিয়ে তারপরে স্নান করা উচিত বলা আছে। একদম শাস্ত্রে যেটা বলেছে, সেটা যেটুকু আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব হবে আমরা ততটুকুই করব। এবং শীতকালের বা এই যে বসন্ত ঋতুর যে রোগের প্রভাব যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চেম্বারে পাচ্ছি, এগুলো থেকে অনেকাংশে দূরে থাকতে পারি। অলরেডি শুরু হয়ে গেছে শীতের প্রভাব, বা এই যে ঋতু সন্ধি সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেকেই রোগ হচ্ছে, বিশেষ করে ঠান্ডা, সাইনাস। হ্যাঁ, তো তারপরে যে জিনিস বলা আছে খুবই মানে শুনি কস্তুরী, খুবই মানে দুর্লভ বলা যেতে পারে, কিন্তু শাস্ত্রে যেহেতু বলা আছে আমাকে উল্লেখ করতে হবে যে স্নানের পর একটু কস্তুরী লেপন করা, শরীরে কুমকুম বা কস্তুরী লেপন করার কথা বলা আছে। তারপরে অগুরু দিয়ে তৈরি ধূপ জ্বালিয়ে সেই অগুরু ধূপের ধোঁয়ার কাছে একটু বসা উচিত। এগুলো এটা তো সম্ভব। তাহলে মানে যে এই সময় যে রুক্ষতা, ধূমপান বলা হয় এটাকে? না, ধূম্রপানটা এরকম নাকি? না, ধূম্রপান যে ওটা অন্য জিনিস। আচ্ছা আচ্ছা, এটা এই ধূমের মধ্যে বসা, ওই যে অ্যাটমসফিয়ারটার মধ্যে একটু বসা, অগুরুর একটা গুণ আছে,
সেই অগুরু দিয়ে তৈরি ধূপের ধোঁয়ার মধ্যে একটু বসা, কিছুক্ষণ 5-10 মিনিট বসার কথা বলা হয়েছে। তারপরে কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত, যেমন মাসকলাই, যদিও অগুরুকে যদি অগুরু না হলে এমনিতে আগুন জ্বালিয়ে বসে ফায়ারপ্লেস বসা যেতে পারে। ফায়ারপ্লেসের কথা তো বলা আছেই সকাল নিয়েতে, আমরা এরপরেই আসছি ওই আলোচনায়। তো এই মাসকলাই বা কালো ছোলা, ব্ল্যাক গ্রাম যেটাকে বলা হয়, এটা আখ থেকে তৈরি যে দ্রব্যগুলো, মানে আখের রস বা এই মানে মধুর রসযুক্ত এগুলো মানে বেশি করে খাওয়া উচিত শীতকালে। কি বললেন? মাসকলাই? হ্যাঁ, কার্তিক মাসে মাসকলাই বন্ধ আছে। কার্তিক মাস অর্থাৎ নভেম্বর মাস শেষ হবার পর, হ্যাঁ কার্তিক মাসটার পর। তারপরে ইক্ষু জাতীয় যে দ্রব্যগুলো, মাসকলাই, ব্ল্যাক গ্রাম বলতে তো কালো ছোলা চানা, ওইটাই মাসকলাই? হ্যাঁ, না মাসকলাই আলাদা? একই, ওই গোত্রেরই। ইক্ষু জাতীয় আখের থেকে আখের রস এটা পান করা উচিত। দুধ এবং নবান্ন নতুন চালের ভাত এই সময় গ্রহণ করার কথা বলা আছে, এবং বিভিন্ন রকম তেল যেগুলো ব্যবহার করে সেই তেল দিয়ে রান্না করা যে কোনো দ্রব্য। আচ্ছা, আমরা তেলের ব্যাপার নিয়ে ভাবছিলাম আলাদা আলোচনা, যেহেতু তেলটা বললেন সংক্ষেপে একটু বলো যে কোন তেলটা খেলে ভালো আমাদের? দেখুন, তেল সূর্যমুখী তেল ভালো, আমরা অলিভ অয়েলও। সূর্যমুখী সম্বন্ধে শুনি সূর্যমুখী ভালো না, অনেকে অপিনিয়ন। দেখুন, এখন সব ভেজালের যুগে দেখুন, আপনি সর্ষের তেলও বাজারে যে সব কোম্পানির পাওয়া যাচ্ছে, আপনার যদি চাষ থাকে সেইখান থেকে তার নির্যাস করলে সর্ষের তেলও ভালো, সূর্যমুখী তেলও ভালো, ঠিক আছে, যদি খাঁটি হয়। হ্যাঁ, কিন্তু আপনি বাজার থেকে কিনে সেটার গ্যারান্টি তো আপনি কি করে দেবেন? তো বাজার থেকে কিনতে গেলে আমাদের না হয় কোথাও অপশন আছে, যেমন মায়াপুরে আছে, আমরা একদম অর্গানিক সরষের তেল পাওয়া যায়, কিন্তু যেখানে পাওয়া যায় না তাহলে সেখানে কি রেকমেন্ড করতে পারি? বাজারের উপরই, মানে বাজারের জিনিসের উপরই ভরসা করতে হবে, আর কি করার আছে? জমি না থাকলে, চাষবাস করার সুযোগ না থাকলে আপনি কিভাবে শুদ্ধ জিনিসটা পাবেন? ঠিক আছে, তাও তুলনামূলকভাবে বলতে পারি কি সরষের তেলটাকে প্রাধান্য দিতে পারি, বেশ করে শীতের জন্য। অনেকে অলিভ অয়েলও গ্রহণ করে, ভালো এডিবল যে অলিভ অয়েল, সেটাও অনেকে গ্রহণ করে। এগুলো ব্যবহার করা যেতে পারে। শীতকালে বা হেমন্ত ঋতুতে যে নিয়মটা পালন করা উচিত, আমরা যতবার ধরুন শৌচকর্ম করলাম বা আহারের পর হাত পা ধোয়ার একটা রীতি আছে ভক্তদের মধ্যে, হ্যাঁ, পা হাঁটু পর্যন্ত এবং হাত কনুই পর্যন্ত, তো যতবারই ধুই উচিত হচ্ছে একটু ঈষদুষ্ণ জল দিয়ে ধোয়া উচিত, ঠিক আছে, হাত পা যতবার আমরা ধোবো শৌচকর্মের পর বা আহারের পর, ঠিক আছে। ঘুমানোর সময় খুব পাতলা উষ্ণ গরম বস্ত্র মানে গায়ে চাপা দিয়ে শোয়া উচিত, ঠিক আছে, এবং সারা দিনের মানে অন্যান্য সময় পা ঢাকা থাকা উচিত, মোজা পরা উচিত, হ্যাঁ, পাতলা মোজা পরা উচিত। শোয়ার টাইমটা খুলে দেওয়া, শোয়ার টাইমটা যে বললাম একটু গরম, মানে কিছু চাদর বা এরকম কিছু। শোয়ার টাইমটা বললেন একটু যদি বললেন। হ্যাঁ, আমরা যখন শোবো নরম এবং পশমের বা এরকম পাতলা চাদর কাপড় পরে, হ্যাঁ, না, ঢাকা দেওয়ার কথা বলছি, ঢাকা দেওয়ার কথা। কাপড় তো অবশ্যই সুতি বস্ত্র পাতলা পরে, খুব মানে সোয়েটার বা পশমের বস্ত্র পরে শোয়া উচিত নয় না। হ্যাঁ, বস্ত্র পরলাম যেটা খুব নরম এবং পাতলা আরামদায়ক, কিন্তু গায়ে ঢাকা দেওয়া এটা একটু গরম, মানে ঢাকা দেবো মোটা কাঁথা কম্বল যেটা আছে এটা মোটা হবে, কিন্তু গায়ে যেটা থাকবে এটা ভারী জ্যাকেট সোয়েটার পরে, মাঙ্কি টুপি পরে বা মাফলার জড়িয়ে শোয়া, হ্যাঁ, এগুলো ঠিক নয়, ঠিক আছে, এগুলো মানে না করাই ভালো। কি সমস্যা ওটাতে? দেখুন, এতে আমরা সারা রাত তার উপর তো আবার চাপা দিচ্ছি, ঠিক আছে, এতে মানে স্বাভাবিক যে ইয়েটা সব দ্বারগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, তার ফলে মানে এটা স্বাভাবিক নয়। হ্যাঁ, অন্তত পাটাও খোলা রাখা উচিত সারাদিন, যেটা আমরা বলছি মোজা বা এরকম সারাদিন পা ঢাকা থাকবে, রাতের বেলা কম্বলের ভিতর ব্ল্যাঙ্কেটের ভিতরে পাটা খোলা থাকা উচিত না, কারণ এগুলো খোলা থাকা বাতাস ঢুকবে যখন। ঘরের মধ্যে আপনি শুচ্ছেন, ঠিক আছে, ঘরের মধ্যে শুচ্ছেন তাতে তো অসুবিধা নেই, আপনি বাইরে বেরোবে যখন এই প্রোটেকশন গুলো আমরা, ঠিক আছে। আচ্ছা, এইটা এরপরে যেটা বলা আছে হেমন্ত ঋতু থেকেই শুরু করা উচিত, কারণ এই সিজন চেঞ্জটার সময় বেশি লাগে না, কাঁথা মুড়ি দিয়ে একদম খুলে সেটাও না, অন্তত চোখ মুখ কানটা খুলে রেখে শোয়া উচিত। হেমন্ত ঋতুতেই সিজন চেঞ্জ, যেহেতু এই সময় রোগের প্রকোপটা বেশি হয়, বেশি ঠান্ডায় দেখবেন মানুষ অভ্যস্ত হয়ে যায়, এই টাইমটা চলছে এখন অলরেডি। কেন সকালবেলা উঠে আমরা তো আগের দিন সারাদিন তাপের, এই যে আমরা এখন এই সময়টা বাইরে যান কি তাপ, কত মানে গরম,
তো এই যে অভ্যাস হলো, শীতের পর আমরা সন্ধ্যের পর যখন আমরা ঘরে ঢুকে যাচ্ছি বুঝতে পারছি না অতটা, সেই গরমটাই মনে হচ্ছে। শোয়ার পরে মাঝরাত্রির থেকে টেম্পারেচারটা কমতে থাকছে, সকালে উঠেই কিন্তু আমরা এক্সপোজড হয়ে যাচ্ছি, বেশি কিছু পড়ছি না, গিয়ে তখন ছট করে ঠান্ডাটা লেগে যায়। এই সময় মানে প্রিভেনশন নেওয়া উচিত, গলা কান একটু ঢাকা দিয়ে আমরা মর্নিং ওয়াক করতে যাই বা সকালে বাইরে কোথাও বাজার দোকান যাচ্ছি, প্রোটেকশন নিয়ে বেরোনো উচিত। আর একটা নির্দিষ্ট সময় অন্তত 15 থেকে 20 মিনিট সূর্য কিরণের এক্সপোজারে থাকা উচিত, এইটা দরকার। এবং অগ্নির সন্ধেবেলা, দিনের বেলা তো একটা স্বাভাবিক ন্যাচারাল আমরা সূর্য কিরণ পাচ্ছি, তাতে আমাদের একটু দাঁড়ানো উচিত। সূর্যের নিচে একটু হাঁটাচলা করলে ভালো নাকি? হ্যাঁ, একটু এক্সপোজারে বসে আপনি পড়াশোনা করলেন বা হাঁটাচলা করলেন, বসে বসে ইয়ে থাকলেন, সানবাথ যেটাকে বলা হয়, জব করলেন, তো একটু 15-20 মিনিট বা আধ ঘন্টা আপনার থাকা উচিত। সন্ধেবেলা যখন আবার তাপমাত্রাটা কমতে থাকছে, রাতের দিকে শোয়ার আগে বেশ ঠান্ডা ভাব লাগছে, একটু বিশেষ করে শীতকাল যখন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরের শেষ থেকেই তাপমাত্রা আরও কমতে থাকে, তখন একটা ঘরের মধ্যেই আবার একটা গর্ভগৃহ বলা হয় শাস্ত্রে, মানে গ্রন্থতে বলা আছে গর্ভগৃহ, মানে যেটা ফায়ার প্লেস বানানো হয় আমরা দেখেছি ইয়েতে ঠান্ডার দেশে, হ্যাঁ, একটু ওই মানে আমাদের কয়লা, কাঠ কয়লা বা ওই কয়লার জ্বালিয়ে একটা সেই রকম জায়গা করে তার পাশে বসা উচিত, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এবং বাচ্চাদেরও, যাদের ঠান্ডার প্রকোপটা চট করে বেশি মানে প্রভাবিত হয়, যারা মানে প্রকোপিত হয়, সেই সব বয়সের ইয়েদের মানে একটু অগ্নির ইয়েতে কন্ট্যাক্টে থাকা উচিত সন্ধ্যেবেলা। এইগুলো করে চললে কি হবে? আচ্ছা, যেহেতু আপনি এটার কথা বললেন এই আগুনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে নিয়ে আসি, রুম হিটারের ব্যাপারটা কেমন? দেখুন, এর থেকে মানে ন্যাচারাল জিনিসের উপরই আমরা ভক্তরা বলুন বা আয়ুর্বেদকে যারা আমরা ভালোবাসি বা এতে ন্যাচারাল জিনিসের উপরই আমাদের মানে থাকা ভালো। রুম হিটার মানে এখন আমরা গ্যাসে রান্না করছি, ইন্ডাকশনে রান্না করছি, অভ্যস্ত হয়ে গেছি এইসব ইয়েতে, কিন্তু এগুলো তো নিকৃষ্ট, কারণ আর্টিফিশিয়ালি একটা হিট মানে প্রডিউসড হচ্ছে। সেই তার থেকে শাস্ত্রে বলা আছে, কয়লার কথাই বলা আছে, কয়লার কথা। তো এটা কি প্র্যাকটিক্যাল হতে পারে? যেমন যারা বিভিন্ন শহরে আছে, যাদের ঘর বা ছোট ছোট ঘরে আছে, সেখানে কয়লা জ্বালিয়ে ঘরের মধ্যে, হ্যাঁ, একটা ছোট মানে জায়গাকে ঘিরে নিয়ে, যেরকম ফায়ার প্লেস আমরা দেখেছি একটা চৌকো করে একটা জায়গা, ওইখানে আর অন্য কিছুর কন্ট্যাক্টে আসার নেই। শাস্ত্র মেনে চললে রুম হিটার যেখানে ব্যবস্থা নেই, যে বাইরের দেশে বলুন বা আমাদেরও এখন ওই কয়লার আগুন, কয়লার প্রায় উঠেই গেছে, কয়লার কোথায় আমরা দেখতে পাই, প্রচলন দেখতেই পাই না গ্যাসের প্রভাবে, কিন্তু হলে ভালো। শাস্ত্র যেটা বলছে আমরা তো তার বাইরে মানে বলে শাস্ত্র দূষণ করতে পারি না। শাস্ত্রতে অঙ্গারের কথাই বলা আছে, অঙ্গারের না হলে আছে তো উপায় তো আছে রুম হিটার। মোট কথা তাপটা দরকার এবং তাপের কন্ট্যাক্টে আসা উচিত, তাহলে এই যে শীতকালীন যে শুষ্কতা। আচ্ছা, আহারের মধ্যে যদি আবার আমরা একটু আসি, কি কি যেমন সেই ব্যাপারটা যদি একটু আলোকপাত করে, খাবার যেমন ড্রাই ফ্রুটস, আমি শুনছিলাম মধু, ড্রাই ফ্রুটস, শরীরটাকে গরম করার, ইন্টারনালি গরম করার কি কি উপায় আছে? মানে দেখুন, এখানে পরিষ্কার দেখতে হবে যে কোন কোন রসগুলো, আমাদের 6টা রসের কথা আছে। তার আগে আমি ওটা বলে নিই, এই সময়টা কি হয়, শুষ্কতা থাকে, রুক্ষতা থাকে। এর প্রভাবটা এই যে এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম সকাল থেকে একদম রাত পর্যন্ত যে অগ্নির কন্ট্যাক্টে থাকা হয়েছে, এর ফলে কিন্তু এই রুক্ষতা শুষ্কতা জনিত যে ব্যাধিগুলো, এগুলো কিন্তু মানে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা সম্ভব হবে যদি আপনারা মানে করতে পারেন, আমরা যদি করতে পারি নিয়ম মেনে। এরপর আসছে খাওয়ার ব্যাপারটা। খাওয়ার এলেই 6টা রসের কথা আছে। 6টা রস হচ্ছে মধু, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়। আমাদের জানতে হবে যে এই যে হেমন্ত ঋতুতে কোন রসের সঞ্চয়টা বেশি হচ্ছে, কোন কোন রসগুলো, সেই অনুযায়ী তাহলে তার উল্টো ইয়েগুলো আমাদের খাওয়া উচিত, সেইগুলো মানে যাতে সঞ্চিত হতে না পারে, সেই জিনিসগুলো আমাদের খাওয়া উচিত। তো এই মানে হেমন্ত ঋতুতে এবং শিশির ঋতুতে আমাদের তিক্ত, কষায় এবং কটু, এই তিক্ত, কষায় এবং কটু, তেতো, কষা আর কটু। কটু মানে মানে ধরুন যেগুলো মানে পাঞ্জেন্ট, হ্যাঁ, যে জিনিসগুলো খুব তীক্ষ্ণ। যদি একটা উদাহরণ দেন, তিক্তটা কি? তিক্তটা যে তেতো, নিম, করলা, এগুলো বুঝতে পারলাম। কষায় মানে যেগুলো কষা, মানে কষা যেমন আমলকি বা কষা টেস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মানে বৃদ্ধি হয় শরীরে, এই রসগুলো
এইগুলোকে ইয়ে করার জন্য তিক্তর উল্টো কি? তেতোর উল্টো মধুর। এই যে আমরা ইক্ষু জাতীয় দ্রব্য বললাম, ঠিক আছে, মানে শীতকালে এই তিক্ত কষায় কটুটা বেড়ে যায় আমাদের শরীরে, তো এর উল্টোটা খেতে হবে মধুর অম্ল লবণ। আচ্ছা, ঠিক আছে, মধুরটা তো মধু বুঝতে পারলাম, মধু খেতে পারেন, মধু আমরা জানিও শরীর গরম করে, তো তিক্তকে ব্যালেন্স করছে। তিক্ত যেহেতু জমার প্রবণতাটা থাকে, তার জন্য তিক্তকে মানে ব্যালেন্স করার জন্য মধু ইক্ষু জাতীয় দ্রব্য আমরা যেটা বললাম, আখের থেকে তৈরি বিভিন্ন আখের গুড়, আখের রস, এইগুলো। আর মধুর অম্ল, এই সময় ধরুন এই যে মুসাম্বি বা অম্ল রসযুক্ত যে ফলগুলো, বা মুসাম্বি, কমলা লেবু, এইগুলো দেখুন এই সময় এমনই প্রকৃতি দিয়ে এই সময় পাওয়া যায়, কারণ অম্ল রসটা আমাদের, অনেকে এটা ধারণা আছে যে মুসাম্বি বা কমলা খেলে ঠান্ডা লাগবে, না, উল্টো, এটা একদম উল্টো। কষায় রস বরং যদি একটু হালকা ঠান্ডা লাগে সর্দি কাশি, তাহলে মুসাম্বি বা কমলা লেবু খেলে ভালো হয়। কষায় রসটাকে কাউন্টারঅ্যাক্ট করছে। আর কটুটাকে ইয়ে করতে গেলে লবণ জাতীয়, মানে লবণ তো আমরা এমনি মানে ব্যবহার করছি, যদি একটু ঠান্ডা সর্দি কাশি লাগলে তাহলে মুসাম্বি, কমলা লেবু সেগুলো খাওয়া খেলে ভালো। তো এই জিনিসগুলো আমাদের আহারের ক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে। দেখুন, সূর্যের গতিপথ অনুযায়ী এবং বাতাসের যে প্রকৃতি অনুযায়ী কি হয়, এই সময় যেহেতু আমরা বলছি যে বারবার যে অগ্নিবলটা খুব তীক্ষ্ণ থাকে, সেই তীক্ষ্ণ অগ্নিবলে মানে উষ্ণতা থাকে এবং রুক্ষতা একটা প্রকাশ পায়। এই রুক্ষতার মানে উত্তরায়ণের সময় কি হয়, মানে সৌম্য গুণগুলো, যে স্নিগ্ধতা বা কুলিং যে ইয়েগুলো, সেগুলো কিন্তু হ্রাস পায়। তার জন্য আমাদের দরকার সেই কুলিং কোয়ালিটিস যেগুলো আছে, যে জন্য আমরা ইক্ষু জাতীয় দ্রব্যগুলো বলছি, অম্ল জাতীয় দ্রব্যগুলো বলছি, এগুলো কিন্তু ওই অগ্নিপ্রধান কাল, এই শীতকাল বা হেমন্তকালে সেগুলো কুলিং এফেক্টটা রাখে শরীরের মধ্যে। নাহলে দেখবেন এই সময় তৃষ্ণা মানুষের থাকে না, কারণ আমরা ঘামি কম, তার ফলে জল খাওয়ার প্রবণতাটাই কমে যায়। এবার জল না খেলে শরীর স্নিগ্ধ হবে কি করে? সেই কুলিং এফেক্টটা কোথা থেকে আসবে? সেই জন্য দেখবেন শীতকালে যদিও অগ্নিবল তীক্ষ্ণ থাকে, যাই আমরা খাই খুব সহজে হজম হওয়ার একটা ইয়ে থাকে, কিন্তু জল যেহেতু খাই না, একটা কনস্টিপেশন প্রবণতা থাকে। একটা আমি প্রশ্ন করতে পারছি, মাঝখানে আমি আটকে দিলাম, যে এই গরম পানীয়ের মধ্যে কি কি আপনি রেকমেন্ড করবেন এই শীতকালে পান করার জন্য? গরম পানীয়ের মধ্যে দেখুন বিভিন্ন ভেষজ ইয়ে আছে আমাদের এখানে, যেরকম হার্বাল টি থাকে, খুব ভালো একটা আয়ুর্বেদিক মানে প্রিপারেশন, সেটা তো সকালবেলা মানে পান করা যেতেই পারে। হার্বাল টি বলতে যেটা পাওয়া যায়, কিন্তু সেটা ঘরে কিভাবে লোকেরা বানাতে পারেন যারা বাইরে আছেন? দেখুন, ঘরে বানানোটা টাফ, গ্রাইন্ডারে ইয়ে করাটা, এমনি রেডিমেড পাওয়া যায়। হার্বাল টিতে যেটা আমাদের কিছু ওষুধ আছে, তালিশ পত্র দিয়ে তৈরি কিছু হার্বস, তালিশাদি চূর্ণ বা সিতুপালাদি চূর্ণ, আমি এখানকার হার্বাল টি খেয়েছি, তো দেখেছি ওই একদম ওই রকম টেস্ট, পুরো ভেষজ ইয়ে থেকে তৈরি। তো ভক্তদের পক্ষে রেডিমেড এটাই, আমার মনে হয় না বাইরের দেশেও হার্বাল টি কোনো অসুবিধা হবে বলে। আচ্ছা, হার্বাল টি এমনিতে যেটা আমরা বলি যেমন কারার মতো বলা হয়, যেমন লং দিয়ে, এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে, একটু আদা, লং, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এগুলোকে ফুটিয়ে পরে একটু মধু দিয়ে, এটা হতেই পারে। খুব সুন্দর একটা লেমন জিঞ্জার টি বলা হয়, খুব ভালো, এটা চলতেই পারে সকালে সন্ধ্যায় হতে পারে। সকাল সন্ধ্যায় এটা ব্যবহার করতে পারে। যারা হার্বাল টি নিতে পারেন, মায়াপুর থেকে নিয়ে যেতে পারেন, আপনারা আমাদের পরতত্ত্ব ওয়েবসাইট থেকেও পাবেন হার্বাল টি, বা এই ধরনের আমরা ভক্তদের সেবার জন্য চেষ্টা করব সবার কাছে পৌঁছে দেন। তো এই আদানকালে যেটা আমরা আলোচনা করছিলাম, যে সূর্যের তাপ এত তীক্ষ্ণ থাকার ফলে, শুষ্ক বাতাসের ফলে পৃথিবীর সমস্ত আর্দ্রতাটাকে শুষে নেওয়া হচ্ছে, তার ফলে এই যে তিনটে রসের কথা বললাম, সেই রসগুলো কিন্তু কটুতিক্ত কষা এটা বাড়ে। আমাদের সেইটাই উচিত যে এর ফলে কিছু দোষ প্রকোপিত হয়। আমরা যেটা বলেছিলাম যে বায়ু, পিত্ত, কফ কোন সময় সঞ্চয় হচ্ছে, তো এই হেমন্ত ঋতুতে কিন্তু মানে পিত্তের শমনের সময়, পিত্তের মানে পিত্ত প্রশমিত অবস্থায় থাকে, একটা ব্যালেন্স স্টেটে থাকে। আর শিশির ঋতুতে কফটা বর্ধিত হয়, কফটা বর্ধিত হওয়ার ফলে আমাদের সেই অনুযায়ী কিন্তু মানে আহারটা ওই মধুর, অম্ল, লবণ এই রসের ওপরই থাকা উচিত। কটুতিক্ত কথা, যদি কয়েকটা আহারের মানে কয়েকটা আপনি আমাদেরকে বলে দেন যে কয়েকটা দ্রব্যের নাম, যে এই জিনিসগুলি রেগুলারলি খেলে খুব ভালো শীতকালে। তার মধ্যে আমরা ফলের মধ্যে বললাম অম্ল জাতীয় ফল, মৌসুমী, কমলা লেবু, সিজনাল ফল, হ্যাঁ এইগুলো, বেদানা, এগুলো খেতেই পারে, বেদানা, ডালিম, আপেল, এগুলো খেতেই পারে, ঠিক আছে। কলা,
একটু অ্যাভয়েড করাই ভালো শীতকালে ইয়েতে। আর দেখবেন কলার এটাও কমই মানুষের প্রবণতা, শীতকালে মানে কলাটা অ্যাভয়েডই করে মানুষ, খুব একটা ইয়ে করে না এইটা। আর মধুর মধ্যে তো আমরা বললাম মিষ্টি জাতীয় জিনিসগুলো, মিষ্টি জাতীয় যা আছে দুধ থেকে প্রস্তুত যে মিষ্টিগুলো সেগুলো মানে গ্রহণ করা যেতে পারে। আখের গুড় খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। আখের গুড়, খেজুরের গুড় পাওয়া যায় এই সময়, হ্যাঁ ভালো খেজুরের গুড়, প্রকৃতি তো আছেই, সেই জিনিসগুলো সাপ্লাই তো দিচ্ছি। খেজুরের গুড় ভালো, বিশেষ করে শিশির ঋতুতে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষ থেকেই। তো আর খাবারের মধ্যে যেমন আমি শুনেছিলাম যে এইগুলো যেগুলো শরীরকে, যেমন ডাল আছে, মুগ আছে, ছোলা আছে, তারপর আরো রাজমা, অরহর, এগুলোর মধ্যে কোনটা আপনি রেকমেন্ড করবেন? এগুলো দেখুন আমরা বললাম একটু আগে ব্ল্যাক গ্রামের কথা, ব্ল্যাক গ্রাম যেটা কালো ছোলাটা, কালো কাবুলি, হ্যাঁ কাবুলি ছোলা বলা হয়। তারপরে আপনি রাজমা বললেন, রাজমা, এগুলো তো কাবুলি ছোলা, রাজমা, এগুলো চলতে পারে। কাবুলি ছোলা, রাজমা, তারপর আর কি কি আছে ডালের মধ্যে? এগুলো সয়াবিন জাতীয় এটাও খেতে পারেন এই সময়, প্রোটিনের ইয়েটাও তো বেশি থাকে এবং শরীরের সেই ভেতরের তাপটাও নিয়ন্ত্রিত হয়, তো এইগুলো খেতে পারে। আর ফলের মধ্যে তো বললাম লবণ জাতীয় জিনিস, মানে লবণের ইয়ে তো নোনতা জিনিস, নমকিন, নোনতা যেগুলো আছে, চানাচুর, তবে এগুলো বাইরের চানাচুরের কথা বলবো না, বাড়িতে তৈরি করে সেগুলো ইয়ে করাই। এবং লবণ হিসেবে সামুদ্রিক, এখন যেটা আসে পিঠের সময়ও আসে, এটা তো একটা তো ওই মিষ্টি পিঠা তো হয় শীতকালের সময় খেজুর গুড় দিয়ে, এই আরেকটা হচ্ছে নমকিন পিঠাও হয় ঘরের। দেখুন এইগুলো কিন্তু একদম শাস্ত্র মেনেই, মানে ন্যাচারালি এই সময়ের আহার, এগুলো এই সময়ের পিঠারিটা, এই শীতকালের শীতের পিঠা, এইগুলো এই সময়ের দিয়ে। তো মিষ্টি জাতীয় জিনিসটা ওই মধুর রসের ইয়েটা কি করছে, ওই তিক্তকে কাউন্টারঅ্যাক্ট করে এই সময় আমাদেরকে রোগমুক্ত রাখতে সাহায্য করছে। যাদের একটু ডায়াবেটিস আছে তারা আবার একটু চিন্তা ভাবনা করে খেতে, হ্যাঁ সেটা তো একটু। তো আমরা কমেন্টও করেছিলেন আপনারা আগে যে ডায়াবেটিস যারা করবেন, তো ডায়াবেটিস টপিকটা নিয়ে আমরা আলাদা একটা, প্রভুও থাকবেন, কৃষ্ণভূষণ প্রভু, এবং এছাড়া আরো কয়েকজন আয়ুর্বেদিক ডাক্তারদেরকে নিয়ে আমরা একটা টক শো করবো, জুমে আমরা অনলাইনে করবো। শনিবার যেহেতু আসি সেটা সুবিধে, অন্য ডাক্তাররা যারা অন্য জায়গায় আছেন আয়ুর্বেদে ভালো প্রসিদ্ধ, তাদেরকে নিয়ে আমরা একটা সবাইকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা, যেন আপনাদেরকে এই জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো এইটা যে আমরা কফের প্রকোপ বললাম যে শিশির ঋতুতে বা হেমন্ত ঋতুতে যেটা হচ্ছে, সেই কফটা নিষ্কাশন করা উচিত শীতের পরেই, যেটা আসছে বসন্ত ঋতুতে। তো সেইগুলো একটা আলাদা এপিসোড আজকে মনে হয়, আজকে আমরা শীত সম্বন্ধেই করছি, পরে এই যে প্রত্যেকটা ঋতু সম্বন্ধে আলাদা আছে, শীত, বসন্ত, গ্রীষ্মকালে কি, গরমের দিনে কি করবেন, বসন্তকালে কি করবেন, তবে আমরা আলাদা আলাদা একটা ঋতু আসার আগে আমরা একসাথে সব দিয়ে দিলে আবার সবাই মনে রাখতে পারবেন। শীত সম্বন্ধে যে বিষয়গুলো একটু সামারাইজ করে নিই আমরা একটু, যে বিষয়গুলি বলা হলো, যে রাতের বেলা ঘুমোবেন কিভাবে, ঘুমোতে শুতে গেলে হচ্ছে জঠরাগ্নির যে ব্যাপার, জঠরাগ্নির ব্যাপারটা থাকে বলে আমাদের এই সময় পাচকাগ্নি তীব্র থাকার ফলে পাককর্মটা হয়। অন্যান্য ঋতু থেকে এই সময় একটু আহার, এই সময় একটু আহার একটু বেশি করতেই পারেন। 50% জায়গায় সলিড দ্রব্য, যেটা আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, 60% 65% হলেও অসুবিধা নেই, জঠরাগ্নি খুব থাকে। দ্বিতীয় হচ্ছে যারা আমরা তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় আহার করি, হ্যাঁ, দীর্ঘ রাত্রি থাকার ফলে সকালে উঠেই একটা পায়, সেই জন্য তাড়াতাড়ি ওই শৌচকর্মাদি সেরে যদি সম্ভব হয় মঙ্গল আরতির পরে একটু অভ্যঙ্গ মর্দন, তেল নিজে যদি বাড়ির কেউ একে অন্যকে করে দিলেন ভালো, আরো ভালো, একজন আরেকজনকে তেল মর্দন করে দিলেন ভালো, আর না হলে নিজেই করতে পারেন। তেল নিয়ে সেই কি তেল বললেন, বলা তেল অ্যাভেলেবেল থাকলে সেটা নিতে পারেন, আর না থাকলে আপনারা সেই সরষের তেল একটু মার্জন করে শরীরে ইয়ে করতে, এক্সারসাইজ, একটু হালকা এক্সারসাইজ নিয়ে আলাদা একটা আলোচনা, একটা ভিডিও করবো আমরা, প্র্যাকটিক্যালি দেখাবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম কি হয়ে করবে, সূর্যকিরণের এক্সপোজারে, সূর্যকিরণে, আগুনের ইয়েতে, সকালবেলা সূর্যকিরণের ইয়েতে, সন্ধ্যেবেলা, রাতের বেলা যখন তাপমাত্রা আরো কমে যাচ্ছে তখন একটু আগুন ইয়ে করে, সেটা অঙ্গারের হলে শাস্ত্র বলছে ভালো। এখন সেসব পাওয়া মুশকিল, প্র্যাকটিক্যালি কি অপশন আছে, রুম হিটার ছাড়া উপায় নেই।
রুম হিটার ছাড়া উপায় নেই। তারপরেও আমি দেখছিলাম মনে হচ্ছে অ্যামাজনে ওরকম কিছু পাওয়া যায়, ওই ফার আর্টিফিশিয়াল কিছু দিয়ে লোহার ইয়ে দিয়ে করা রাখা যায়। মোট কথা একটু তাপের এক্সপোজারে, বিশেষ করে এক্সট্রিম এজের, এক্সট্রিম বয়সের যারা একটু বেশি হয় বাচ্চাদের এই টাইমটা অবস্থা খারাপ, হাড়ের খুব যন্ত্রণা বা খুব ঠান্ডায় লাগে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা, সবকিছু ঢাকাঢুকি দিয়ে, নাক কান মুখ পা সব ঢাকাঢুকি দিয়ে শোবেন না। হ্যাঁ, সবকিছু ঢেকে শোবেন না, অর্থাৎ কম্বল বা ব্ল্যাঙ্কেট নিয়ে শোবেন, তবে কান মাথাটা একটু খোলা রাখতে হবে। আমরা যেরকম মাংকি টুপি পরে একদম চোখে কানে একদম দিয়ে হাতে গ্লাভস টাফ, আমিও এরকম করতাম গতবার শীত, এবার তাহলে চিন্তা করতে হবে না, ঠিক আছে। এই সময় কফ দোষটা প্রকোপিত হয়, কফকে প্রশমিত করার জন্য বিভিন্ন রকম বাজিকরণ রসায়ন দ্রব্য আছে, এইগুলো ডাইরেক্ট ফিজিশিয়ানের সঙ্গে কন্টাক্ট। চ্যবনপ্রাশটা কেমন? হ্যাঁ, ভালো। চ্যবনপ্রাশ সারা বছর চ্যবনপ্রাশটা সম্বন্ধে অনেকের হয়তো ধারণা নেই। বাংলায় আমি এই কালচারটা কম দেখেছি, বাংলার বাইরে অনেকেই চ্যবনপ্রাশ ভারতে অনেকে নেই। যেটা বলছি রসায়ন বাজিকরণে চ্যবনপ্রাশ তার উৎকৃষ্ট উদাহরণ। চ্যবনপ্রাশ নিয়ে আলাদা একটা আলোচনা ভিডিও করব আমরা। বছর যেটা আমরা বলি একবার করে অন্তত খান, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে খুব কাজ করে। আবার বাজারে যেটা পাওয়া যায় ডাবর বা এগুলো, বিশেষ করে যেগুলো স্বর্ণ মাক্ষিক যুক্ত যেগুলো আছে, এগুলো শ্রোতাদের অত মনে থাকবে না, ওগুলো আমরা আপনাদের আলাদা ভিডিও করে পরামর্শ বা অনুযায়ী বা আলাদা ওই টপিকের উপর যদি আলোচনাটা। আচ্ছা, আমরা প্রভুর নাম্বারটা দিয়ে দিচ্ছি নিচে, ওনার শুরুতেই দেয়া আছে, এখনো দেয়া আছে ওনার নাম্বারটা নিচে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে ওনার সাথে কনসাল্ট করতে পারেন। 8:30 থেকে 9টা, রাত 8:30 থেকে 9টা। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর উপর বা ইয়েতে, সেগুলো আমরা রাত 8:30 থেকে 9টা পর্যন্ত পেশেন্টদের টাইম দেয়া থাকে। টাইম দেয়া থাকে, সেই সময় আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে। আজকের আলোচনা তাহলে, আজকের আলোচনা আমরা এখানেই রাখি। সংক্ষেপে আমরা বলতে গেলে এটাই খাওয়া দাওয়ার ব্যাপারে, ফল যেটা আছে মৌসুমি, হ্যাঁ মৌসুমি যেগুলো আছে সিজনাল ফল, সেগুলি মৌসুম্বি, কমলা এগুলো নিতে পারেন। আর খাবারের মধ্যে যেগুলো আছে মধু, ড্রাই ফ্রুটের কথা যদি একটু বলুন, ড্রাই ফ্রুটে কি কি? সব রকম ড্রাই ফ্রুট, খেজুর। যাদের প্রেসারের সমস্যা আছে, হাই প্রেসারের ওষুধ খান, তাদের ক্ষেত্রে খেজুরটা বর্জনীয়, ঠিক আছে। খেজুর, তারপরে অ্যালমন্ড, কাঠবাদাম, কাজু, কিশমিশ, পেস্তা, এগুলো শরীরকে অনেকটা ইয়ে রাখে। মধু শীত প্রধান দেখে দেখবেন ওগুলোই বেশি, ড্রাই ফ্রুট ওগুলো যেমন বেশি ইয়ে হয়। তো সব মিলিয়ে অনেক কিছু আলোচনা করা হলো। আশা করতে আপনাদের আরও প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন এই ভিডিওর কমেন্টে করবেন। আমরা ইউটিউবে, ফেসবুক দুটো জায়গায় দেবো। আপনারা ইউটিউবে কমেন্টগুলো করলে আমরা কমেন্টগুলো পাবো ইজিলি, এবং সেগুলি আমরা পরবর্তীতে এই কমেন্টগুলোর উপর ভিত্তি করে কোয়েশ্চেন আনসার, আমরা সপ্তাহে একটা কোয়েশ্চেন আনসার রাখবো প্রভুর সাথে, আয়ুর্বেদিক বিষয়ে কোয়েশ্চেন আনসার, যে আপনাদের প্রশ্ন থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কার কি প্রশ্ন আছে, শীতকালীন ঋতুচর্যা বা শীতকালীন নিজের দেহ সুরক্ষিত রাখার ব্যাপারে এমন করতে পারেন যে প্রশ্নোত্তর, এতে তো ডাইরেক্ট লাইভ পাওয়া যায় না, প্রশ্নোত্তর নিয়ে একটা জুম সেশন হতে পারে, সেটাই আমরা করব। আপনারা রোগীও থাকতে পারে, সেটা আমরা অবশ্যই ভাবছি, যেমন ডায়াবেটিস বা অন্য কেউ যারা আমাদের রোগী তো সহজেই অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাচ্ছে এই সমস্ত, তো আমরা ডায়াবেটিস আমার নেক্সট ডে আমরা ভাবছি একটা এপিসোড করার, ডাক্তারদেরকে নিয়ে এবং রোগীদেরকে নিয়ে সরাসরি মুখোমুখি জুমের মধ্যে আলোচনা ডায়াবেটিস বিষয়ে, বা যাদের হয়েছে কি করবেন, যারা হয়নি আগে থেকে তারা কি করবেন। আজকাল ইয়াং অনেকের হয়ে যাচ্ছে ডায়াবেটিস। তো আজকের মতো এখানে আমরা বিরাম রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলে থাকুন, এই প্রত্যাশা করি, এই প্রার্থনা করি আমরা ভগবানের কাছে। যে যেখানে আছেন দেখছেন, ভালো থাকুন সকলে। আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন, কেমন লাগলো এই আলোচনা, এই অনুষ্ঠান। এবং ডাক্তার বা ওনার সময়ের অনেক মূল্য আছে, ওনার অনেক পেশেন্ট অপেক্ষা করছে, উনি আমাদেরকে সময় দিয়ে এসছেন এখানে, এবং ওনার এই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন। তাই আপনারা এটা শেয়ার করুন, অন্যের কাছে পৌঁছে দিন, তো শেয়ার করে দিন, পৌঁছে দিন সবার কাছে। আর নিজেরাও কেমন লাগলো জানান, আমাদের অভিমত, মানুষ এতে উপকৃত হবে যত আমরা এটা ছড়িয়ে দেব। আর কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমরা পরবর্তীতে আরো আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আসবো। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।